আচ্ছা, দুই একটা পার্ট মিসিং গেছে হয়তো। আচ্ছা, তো আমরা যদি কপিরাইট ইমেজ ইউজ করি, কপিরাইট বলতে কি, যে আমি যে কোনো ইন্টারনেটের যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আমি একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসলাম। ফর এক্সাম্পল, এখানে সাস কন্টেন্ট রাইটিং, এটা যদি আমি বলি, এখান থেকে আমি যদি ভিডিও ইমেজে যাই, সাপোজ আমি এটা, এই যে এই ইমেজটাকে ডাউনলোড করে আমার প্রোফাইলে বা আমার পোর্টফোলিওতে, যে আমি সাস কন্টেন্ট রাইটিং নিয়ে যে একটা কন্টেন্ট লিখছি, ওইখানে আমি অ্যাজ এ ফিচার ইমেজ হিসেবে ইউজ করলাম এখানে। এটা, এই ছবিটা ডাউনলোড করে এইখানে যদি আমি ইউজ করি, তাহলে প্রবলেমটা কি আসবে? প্রবলেমটা আসবে হচ্ছে যে আমার কন্টেন্ট যেমন ইউনিক লাগবে, সেম অ্যাজ লাইক আমার ফটোটা, এই ছবিটাও আমার ইউনিক লাগবে। ওকে, আমি আই মিন আমি কোনোভাবেই আপনার কপি কন্টেন্টের মতো করে কপি ইমেজ ইউজ করতে পারবো না। এখানে অবশ্য একটা কথা আছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে tool, color, size, just right, creative essence। এখানে আপনি ফ্রিতে বেশ কিছু টুল পাওয়া যায়। যাই হোক, এটা বাদ দেন। হুম, তো আমরা এত ঝামেলায় না গিয়ে আমরা সিম্পলি ক্যানভা দিয়ে সুন্দর মতো একটা ইমেজ তৈরি করতে পারি, ব্যানার তৈরি করতে পারি। আর এটার পিছনে আমার আরো যেই রিজন শিখার পিছনে, বা এটা ক্যানভা দিয়ে কাজ করার পিছনে, সেটা হচ্ছে যে আমরা আমাদের পেজে বা আমাদের প্রোফাইলে যে পোস্ট করব, পোস্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা ব্যানারের প্রয়োজন হয়। সেটা আপনার অ্যাড কপি, এই কি বলে, অ্যাড কপি যখন আমরা লিখি, ওই অ্যাড ক্রিয়েটিভ বানাই, তো আমাদের একটা ব্যানার লাগে মোটামুটি। সো মোটামুটি ভাবে যদি আপনার একটু বেসিক এক্সপেরিয়েন্স বা আইডিয়া থাকে, তাহলে আপনি নিজেই নিজের এই গ্রাফিক্সের ডিজাইনের কাজগুলা আপনি কিন্তু করতে পারেন। ওকে, এখানে আমি ফ্রি টুলস দিয়ে দেখবো। ফ্রি, এটা আমার ফ্রি অ্যাকাউন্ট, এটা ফ্রি। ওকে, সো এই ফ্রিতে আমি যদি বলি যে আমি আমার এই ব্লগ সেকশনের, এটাকে বলা হচ্ছে কি ফিচার ইমেজ। প্রথমে যে ইমেজটা দেখা যাচ্ছে আপনার আর্টিকেলের সাথে, যেমন কি আমি যদি সাপোজ সাপোজ দেখেন, আমি যখন আমার লিঙ্কটা সোশ্যাল মিডিয়াতেই করলাম, আমার কিন্তু এই ইমেজটা আসছে। এটা কেন আসতো? কারণ এটা হচ্ছে ফিচার ইমেজ, সব জায়গায় আমার এই প্রথম ইমেজটাই শো করবে। হুম। আর বডিতেও বেশ কিছু ইমেজ থাকে, ওগুলোকে বলা হয় কি বডি ইমেজ। দুইটার সাইজ ডিফারেন্স মোটামুটি ভিন্ন। যদি, যেহেতু এখানে আনছি, পোস্ট করেই ফেলি। লিঙ্ক সহকারে দিবেন না, লিঙ্ক সহকারে দিলে যেটা হয় সেটা হচ্ছে রিচ কমে যায়। হ্যাঁ, সাপোজ এতটুকু দিলাম। That's ওকে, দেখেন আমার কিন্তু এখানে ইমেজটাও শো করতেছে, এখানে ক্লিক করলে চলে যাবে আমার এই আর্টিকেলে, নিয়ে চলে যাবে। হ্যাঁ, ওকে, আচ্ছা। সো ইমেজ আমাদের সব জায়গাতেই, ইমেজের কোনো অল্টারনেটিভ নেই, আপনাকে অবশ্যই ইমেজ তৈরি করতেই হবে।
আই ক্যাচি। সো কিভাবে করব বা কোনটার জন্য কেমন ইমেজ লাগবে? আমরা যদি বলি ফিচার ইমেজ, ফিচার ইমেজ সাইজ, মোস্ট অফ দ্য টাইম ফিচার ইমেজের সাইজ হয়ে থাকে আপনার 1200 × 650, 1225, 1200 × 675 মোস্ট অফ দ্য টাইম। বাট এক এক থিম, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসের সিএমএস প্ল্যাটফর্মে আমাদের ওয়েবসাইটটা রান করি, হ্যাঁ, আমাদের একটু ভিন্ন বা আমাদের ক্ষেত্রে এক একটা থিমের জন্য এক একটা ভ্যারি করে। যদি আমি বলি স্ট্যান্ডার্ড ফিচার ইমেজ সাইজ, চলেন গুগলে যদি জিজ্ঞেস করি দেখবো কি লিখছে, 1200 × 628। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ব্লগ ফিচার ইমেজ সাইজ। ওকে, আমরা এই ইমেজ এই সাইজেই আমরা তৈরি করব আমাদের ফিচার ইমেজ পিক্সেলস। ওকে, সো 1200 এটা কিন্তু ফ্রি দিয়ে আমি কাজ করতেছি, ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট। আচ্ছা, আমার সাইজ তৈরি হয়ে গেল। আমি এখন কার জন্য ফিচার ইমেজ তৈরি করব, আমি হাউ টু ফাইন্ড কন্টেন্ট রাইটিং ক্লায়েন্টস ধরেন এই আর্টিকেলটা আমি পরবর্তীতে পাবলিশ করব, সো এটা জন্যই আমি ফিচার ইমেজ তৈরি করব। যে কোনো ইমেজের একটা সিম্পল থিওরি মাথায় রাখবেন, যে আপনি যেই আপনার ইমেজটা যেন কোনো না কোনো মেসেজ প্রোভাইড করে। আমরা তো ভাই ডিজাইনার না, স্পেশালি আমার কালার সেন্স বলেন, ডিজাইনিং এর সেন্স খুব খারাপ। ওকে, আমি যেটা সবসময় চেষ্টা করি যে আমার এই ইমেজটা যেন একটা মেসেজ প্রোভাইড করে, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা যেন ইমেজটা দেখে আমার অডিয়েন্স ইজিলি বুঝতে পারে যে হ্যাঁ আমি আসলে কি বুঝাতে চাচ্ছি, বা আমার এই ইমেজটার সাথে যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টের সামারিটা কি। ওকে, এই সামারি বা ফন্ট গুলো যেন ক্লিয়ার থাকে এবং ফন্ট গুলা লেখাটা যেন স্পষ্ট থাকে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এলিমেন্টে কি ক্লায়েন্টস কিছু এলিমেন্ট নিব, হ্যাঁ, ধরেন এটা নিলাম। ঠিক আছে, ওকে গেল। তারপরে হচ্ছে সিম্পল রাখবেন, একদম সিম্পল রাখবেন, কোনো গর্জিয়াস বা কোনো আহামরি কোনো ডিজাইন করার কোনো দরকার নাই ভাই, যত সিম্পল রাখা যায়। টেক্সট টেক্সট টেক্সট, ফন্টটা দিব আমি টাইমস নিউ রোমান, এখানে একটু বাড়ায় দিই, এখানে একটু বাড়ায় দিই।
কালারটা দিব, ব্যাকগ্রাউন্ডটা দিব, কি ব্যাকগ্রাউন্ডটা দিব হচ্ছে একটু হয়। হয়ে গেল। তারপরে এর সাথে নামাই দিতে হবে এটাকে একটু করে। এর সাথে আপনার যদি কোনো ধরেন লোগো বসায় দিবেন, দিতে পারেন। ওকে, হয়ে গেল আপনার ইউনিক একটা ইমেজ। যদিও আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেই লোগোর, ওতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তারপরে হচ্ছে আমি যেটা করব, এটাকে ডাউনলোড করে নিব। এর চেয়ে বেটার যদি কোনো আইকন থাকে আমরা ওটাকেও ইউজ করতে পারি বা করব। তারপরের কাজ কি, আমাদের কিন্তু আমাদের ইমেজ তৈরি করা হয়ে গেল। হুম, এবার কাজ হচ্ছে ইমেজটাকে অপটিমাইজ করা। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? চেষ্টা করবেন কি ব্যাকগ্রাউন্ডটা লাইট দেওয়ার জন্য, যাতে আপনার ফন্ট গুলা ভিজিবল হয়। ফন্ট গুলা যেন চোখে পড়ে, যেটা আপনি দিতেছেন বা আপনি যেটা কি বলে এটাকে, আপনি আপনার লেখাটা যেন, যে মেসেজটা আপনি প্রোভাইড করতে যাচ্ছেন সেটা যেন ভিজিবল হয় ভালো মতো। এটার দিকে অবশ্যই ফোকাস রাখতে হবে। ওকে, আচ্ছা এখন আমি যদি বলি যে এটাকে কিভাবে অন পেজ করতে হবে বা অপটিমাইজ করতে হবে, হ্যাঁ, আমি অপটিমাইজেশনের জন্য যেটা করি সেটা হচ্ছে এখানে দুইটা ওয়ে আছে। দুইটা ওয়ে, দুইটা ওয়ে কি কি দুইটা ওয়ে, একটা হচ্ছে পিন্টারেস্টের ক্ষেত্রে। পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, হুম, সোশিয়াল মিডিয়াতে আপলোড করার জন্য এক ধরনের অপটিমাইজেশন, স্পেশালি ফর পিন্টারেস্ট। আরেকটা হচ্ছে আপনার ওয়েবসাইটে আপলোড করার জন্য, ওইটার জন্য আবার আলাদা করে অপটিমাইজ করা হয়। হুম, তো আমরা দুইটাই দেখি চলেন। প্রথমত হচ্ছে আমার ওয়েবসাইটের জন্য কিভাবে আমি করি। ফটোশপের এটা ওপেন করব, এই কাজটা যদিও ম্যানুয়ালিও করা যায়।
using a tool. Open desktop. তারপরে হচ্ছে, আচ্ছা আমি একটু এই লোগোটা বাদ দিয়ে দিই, কারণ যেহেতু আমার প্রোফাইলে ওকে ওপেন। প্রথমত হচ্ছে ওয়েবসাইটের জন্য এখান থেকে কিচ্ছু করার নেই, জাস্ট সেভ ফর ওয়েব দিবেন। এতে করে হবে কি, এতে করে হবে যেটা, সেটা হচ্ছে যে এখানে সাইজ কত এটার, 48 কিলোবাইট। এটার সাইজ দেখেন কত আসে। সেটিংস এখানে যেমনটা আছে, জেপিজি মিডিয়াম অপটিমাইজড, কনভার্ট টু আরজিবি, মনিটর কালার সেটিংস এরকমই থাকবে। সেভ এখানে হবে ইমেজ অনলি। ওকে, এই ওয়েবসাইটের জন্য এতটুকু এনাফ। তারপরে অপটিমাইজেশন তাহলে কোথায়, এটা আমি করব কোথায়? এই কাজটা হচ্ছে আমার, ধরেন এখানে যখন আমি রিপ্লেস ইমেজ দিব, আমি আমার ইমেজটা যখন আপলোড করব, এখানে দেখেন একটা অল্টার টেক্সট আছে। এই অল্টার টেক্সটের মধ্যে আপনার কিওয়ার্ডটাকে অবশ্যই প্লেস করতে হবে। টাইটেলের মধ্যে আপনি আপনার কিওয়ার্ডটা দিবেন, ক্যাপশন ডেসক্রিপশন সব জায়গায় যেন আপনার কিওয়ার্ডটা, ফোকাস কিওয়ার্ডটা যেন অবশ্যই থাকে, দিয়ে সেট ফিচার ইমেজ। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য অপটিমাইজেশন। আচ্ছা, ফটোশপ ছাড়া আমি এর আগের যে কাজটা করলাম, সেভ ফর ওয়েব বা ওয়েবপি ফরম্যাটে, এই কাজটা কিভাবে করা যায়? কাজটা সিম্পলি আপনি চলে যাবেন হচ্ছে টাইনি জেপিজিতে, লোড করবেন এখান থেকে, ডাউনলোড করবেন, টাইনি। এখান তো এটা আমি যে ফটোশপ দিয়ে করছিলাম এটা হচ্ছে বেস্ট ওয়ে। এটা ছিল 34 কিলোবাইট, এটা হচ্ছে 37 কিলোবাইট। এইখানে আমি যে সাইজটাকে কমাইছি উইদাউট রিডিউসিং অর ড্যামেজিং দ্য রেজলিউশন, ছবিটা ফাটে নাই কিছু না, কোয়ালিটি খারাপ না করে আমি ছবিটা সাইজ কমাইছি, অপটিমাইজ করা হয়েছে সাইজটাকে। কারণ হচ্ছে কি যে আমার পেজটা যত ফ্রিলি বা যত লাইট ওয়েট হবে তত তাড়াতাড়ি লোড নিবে, এতে র্যাঙ্কিং এর ক্ষেত্রে অনেক বড় একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। ওকে, যত লাইট ওয়েট রাখা যায় আপনার পেজকে। সো 34 কিলোবাইট একটা ফিচার ইমেজের সাইজ, হুইচ ইজ গুড এনাফ। আর এটা আমি টাইনি এই যে এই টুলটার মাধ্যমে করছি, এটা হচ্ছে আপনার 37 কিলোবাইটে আসছে। ওকে, সেম প্রসেস, আপলোড করে দিবেন, করে এইখানে অল্টার টেক্সটের মধ্যে ফোকাস কিওয়ার্ড, টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশনের মধ্যে ফোকাস কিওয়ার্ড, সাথে আপনার পুরো টাইটেলটা এই দিয়ে দিতে পারেন। ওকে, আচ্ছা এই গেল হচ্ছে ওয়েবসাইটের জন্য। অনেকে অনেকেই আপনার আরেকটা কাজও করে, কিন্তু আমি এটা ওয়েবসাইটের ক্ষেত্রে প্রিফার করি না। এটা আমি প্রিফার করি পিন্টারেস্ট বা সোশ্যাল বুকমার্কিং এর জন্য, যেই ছবি যখন রেডি করা হয় তখন। কারণ কি, পিন্টারেস্টের মাধ্যমেও কিন্তু হিউজ পরিমাণের একটা ট্রাফিক আমরা আমাদের ওয়েবসাইটে ডাইভার্ট করে থাকি। সোশ্যাল বুকমার্কিং খুবই খুবই এনাফ, খুবই জরুরি। ওকে, খুবই ইম্পর্টেন্ট টু ইনক্রিজ ইউর ট্রাফিক। সো আমি যেটা করব সেটা হচ্ছে, সাপোজ এই যে যে ছবিটা আছে,
এই যে এটা তো ছিল র ফাইল, তাই না? এই র ফাইলটা আমি আমার সোশ্যাল মিডিয়ার জন্য অপটিমাইজ করব, অন পেজ করব। আমি সুন্দর মতো চলে যাব এখানে, এখানে গিয়ে ফাইল ইনফোতে যাব। তারপরে যেটা করব সেটা হচ্ছে এখানে আমার টাইটেলটা দিব। টাইটেলটা কোথায় আছে আমার, হাউ টু ফাইন্ড, আই মিন এখানেই তো আমার, এটাই তো আমার ফোকাস কিওয়ার্ড, রাইট? অথর এইচ সাগর, অথর টাইটেল। এখানে আমি কি আমার টাইটেলটা দিব, ডেসক্রিপশনের মধ্যেও আমি এই ডেসক্রিপশনের মধ্যে কি দেবো, মেটা ডেসক্রিপশন। আমার আর্টিকেলের জন্য যে মেটা ডেসক্রিপশনটা ছিল এখানে সেটা যাবে মেটা। রেটিং দিব আমি 5। ডেসক্রিপশন রাইটার, আমার ডেসক্রিপশন দিতে পারেন, বা এখানেও আমি প্রেফার করবো মেটাটাই দিয়ে দেন। কিওয়ার্ড, এখানে আপনার ফোকাস কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ড, যত ধরনের কিওয়ার্ড আছে সব এখানে কমা দিয়ে 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 দেন। তারপরে হচ্ছে কপিরাইটেড দিব আমি এখানে ইউআরএল এর, এখানে আমি পাবলিশ করার পরে যে ওয়েবসাইটটা আসবে, সাপোজ দিস ওয়ান, আমি আমার ইউআরএলটা এখানে দিয়ে দিব। ওকে, দিয়ে ওকে দিব, দিয়ে সেভ দিব। সেভ দেওয়ার পরে মিডিয়াম ওকে। ওকে দেওয়ার আগে একটা জিনিস দেখে নেই, এটা কিন্তু 48 কিলোবাইট। হ্যাঁ, আমি এটা একটা কপি বানাই। 48 কিলোবাইট ছিল, এখনো আছে। আমি সেভ দিই, সেভ হয়েছে। কপি, দেখেন আমার এটা ছিল 48 কিলোবাইট, একটু খেয়াল করবেন। আমার এটা ছিল 48 কিলোবাইট। আমি আরো ইনফরমেশন প্রোভাইড করার পরে ওইখানে কিওয়ার্ড ট্যাগস আমি আরো সাইজ আরো বাড়তো, কারণ ওইখানে আরো ইনফরমেশন দেওয়া হয় নাই। হুম, এটার সাইজ কত হয়েছে এখন, 60 বা 60 কিলোবাইট। আমি যদি এখন এটাকে একটু করি, দেখেন আমি যে ইনফরমেশন গুলো দিচ্ছিলাম সবই, যে 5 স্টার আছে, টাইটেলে এখানে একটা নাম আছে, হ্যাঁ, সবই কিন্তু এখানে আছে। এইভাবে আমি অপটিমাইজ করে এই ইমেজ গুলা কোথায় অ্যাপ্লাই করি, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। অনেকে এইভাবে অপটিমাইজ করে ওয়েবসাইটের মধ্যেও দেয়, বাট আমি এইভাবে করি না। এক একজনের কাজ করার স্টাইল কিন্তু এক এক রকম হয়ে থাকে। আপনারা চাইলে এভাবে অপটিমাইজ করেও ওয়েবসাইটে দিতে পারেন, কিন্তু যেহেতু সাইজ বেড়ে যায়, ফটো সাইজ বাইরে যায়, দ্যাটস ওয়াই আমি আর ওইভাবে কাজ করি না। আমি অল্টার টেক হিসেবে ওইখানেই প্রোভাইড করি, যে আপলোড করার পরে যে দেখাইলাম ওখানেই প্রোভাইড করি। এই সেম কাজটা আমি আরো একভাবে করতে পারি উইদাউট ইউজিং ফটোশপ। সেটা কি, প্রপার্টিস চলে যাব, গিয়ে ডিটেলস এর মধ্যে এই যে এখানে টাইটেল দিব, সাবজেক্ট দিব, রেটিং দিব, ট্যাগস এর মধ্যে আমার যে কিওয়ার্ড গুলো আছে কিওয়ার্ড গুলো দিয়ে দিব, অথারে আমার নাম দিব। এইভাবে ওকে দিয়েও আমি সেভ করতে পারি, বুঝতে পারছেন? বাট ফটোশপ দিয়ে কাজ করলে মোটামুটি আর একটু কমফোর্টেবলি করা যায়, প্রফেশনালি একটা আউটপুট পাওয়া যায়। হুম। তারপরে হচ্ছে পাবলিশ কন্টেন্ট আর বেসিক অপটিমাইজেশন। ইমেজ এসইও সম্পর্কে বোঝা গেছে? কোনো কোশ্চেন? আচ্ছা, যদিও সিম্পল একটা বিষয় হয়তো। আচ্ছা, এখানে আমি ইয়োস্ট ইউজ করি, ইয়োস্ট এর এসইও প্লাগইন ইউজ করি। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের যেটা মূল পয়েন্ট, আমরা একটা চেকলিস্ট পড়ে আসছিলাম, মনে আছে? চেকলিস্ট আমাদের কন্টেন্ট অডিটের জন্য একটা চেকলিস্ট দেখছিলাম আমরা। চেকলিস্ট, এই যে চেকলিস্ট, কিওয়ার্ড প্লেসমেন্ট, কিওয়ার্ড ডেনসিটি, স্টাফিং, তারপরে এই যে কি বলে মেটা ডেসক্রিপশন, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এই জিনিসগুলা দেখেন এখানেও সেম বিষয়গুলো আছে, সেম বিষয়। কিওয়ার্ড ইন এই আপনার স্লাগ, স্লাগ মানে হচ্ছে এই আর্টিকেলের পার্মালিঙ্ক,
এটাকে পার্মালিঙ্কও বলে, স্লাগও বলে। এই যে আমার ফোকাস কিওয়ার্ড ছিল কি, সার্চ কন্টেন্ট রাইটিং, এটা আমার পার্মালিঙ্কে বা আর্টিকেল ইউআরএল এ আছে কি নাই এটা হচ্ছে বিষয়। এটা হ্যাঁ আমার আছে। ওকে, এসইও টাইটেল ওয়াইড, টাইটেলের ওয়াইড ঠিক আছে। এটা আমরা কি বলে দেখবো হচ্ছে টেক্সট অফ ভিউতে পুরোটা টাইটেল আসছে কিনা, মোবাইল ভিউতে পুরোটা টাইটেল আসছে কিনা। ওকে, আসলে দ্যাট ইজ গুড। ওকে, তারপর হচ্ছে কি ফ্রেজ ইন টাইটেল, আপনার ফোকাস কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে আছে কিনা। তারপর আসছে টেক্সট লেন্থ, তো পুরো আর্টিকেলটা কত ওয়ার্ডের, এটা মোটামুটি ভ্যারি করে না। তার ইমেজের মধ্যে অল্টার টেক্সট আছে কি নাই, এটা আপনার ভ্যারি করে। কি ফ্রেজ ইন সাব হেডিং, আপনার H2 H3 এর মধ্যে আপনার কি ফ্রেজ আছে কি নাই। ভাই ন্যাচারালি যদি আসে প্লেস করবেন, ন্যাচারালি যদি না আসে প্লেস করার কোনো প্রয়োজন নেই। আর হচ্ছে চেষ্টা করবেন হেডিং এর মধ্যে কিওয়ার্ড গুলোকে প্লেস করার জন্য, যেটা আমি আগেও বলছি। ম্যাটা ডেসক্রিপশন লেন্থ গুড। কিভাবে আমরা চেক করব পুরোটা ম্যাটা ডেসক্রিপশন আমার শো করতেছে কি না। পুরোটা ম্যাটা ডেসক্রিপশন আমার শো করতেছে কিনা আমি এটা চেক করব। ম্যাটা ডেসক্রিপশন কই দিলাম, এখানে আমি ম্যাটা ডেসক্রিপশন দিলাম, স্লাগের জন্য এখানে প্রোভাইড করলাম। তারপরে হচ্ছে ম্যাটা ডেসক্রিপশন গেল, এই যে ম্যাটা ডেসক্রিপশন গেল। তারপর হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড ডেনসিটি ঠিক আছে কিনা। কি ফ্রেজ লেন্থ গুড জব। কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, আমরা পড়াশোনার সময় দেখছিলাম কি 100 ওয়ার্ডের মধ্যে হতে হয়, বাট ইয়োস্ট যেটা করে প্রথম প্যারাগ্রাফের মধ্যে আপনার ফোকাস কিওয়ার্ডটা খুঁজে। ন্যাচারালি যদি আসে আসবে, বাট আপনাকে অবশ্যই অবশ্যই যে কাজটা করতে হবে সেটাও করতে হবে, হ্যাঁ। আর আরেকটা কথা সেটা হচ্ছে ইয়োস্টের বা যে কোনো প্লাগইনই 100% ফলো করবেন না। হুম, আপনার ম্যানুয়ালি যেটা আপনার কাছে মনে হবে যে না আমি এটা ঠিক আছে, এটা ই করার কোনো প্রয়োজন নেই, এডিট করার বা ওর কথা শোনার কোনো প্রয়োজন নেই, ইটস ওকে, আপনার যেভাবে ভালো মনে হয় করেন। কিন্তু রেজাল্ট অবজার্ভ করতে হবে যে আমি যে কাজটা করলাম ভালো হইলো নাকি খারাপ হইলো। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টারনাল লিংক। ইন্টারনাল লিংক হচ্ছে আমার একটা পেজের সাথে, পেজ বলতে কি ভাই, এই যে আমি এই আর্টিকেলটা পাবলিশ করছি বা পাবলিশ করার আগে স্টেজ হচ্ছে এটা, সাপোজ ফর এন এক্সাম্পল, আগের স্টেজ হচ্ছে এটা, এই আর্টিকেলের সাথে রিলিভেন্ট, এই আর্টিকেলের সাথে রিলিভেন্ট যদি আমার কাছে আরো কিছু থাকে, যেমন এখানে আমি আমার সার্ভিস রিকমেন্ড করা হয়েছে এখানে, হ্যাঁ, এই যে আমার সার্ভিস পেজ রিকমেন্ড করা হয়েছে। তারপরে হচ্ছে এখানে আমার হোম পেজটা রিকমেন্ড করা হয়েছে। আমি কিন্তু এই ইন্টারনাল লিঙ্কিং করতেছি, এই ওয়েবসাইটেরই এই ডোমেইনেরই আরেকটা 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 পেজ, আরেকটা ইউআরএল আমি রেফার করতেছি। তারপরে হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক কোনটা, আমার এই ওয়েবসাইটের বাহিরে আমি যদি কোনো ওয়েবসাইটকে রেফার করে থাকি বা লিঙ্ক করে থাকি, লাইক সার্চ কন্টেন্ট রাইটিং কোর্স, আমি যেমন আপনার এখানে জয়েন দিস কোর্স টুরে আমি রাইটিং হাইভে আপনাদের এটা যেমন রিকমেন্ড, এই যে এই রাইটিং হাইভ ডট নেট, এই ওয়েকে যেমন লিঙ্ক করছি, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার আউটবাউন্ড লিঙ্ক। ইন্টারনাল লিঙ্কিং এর জন্য আমরা যে কাজটা করি, ম্যাসিভ যখন হয়ে যায় 50টা 60টার উপরে পেজ হয়ে যায়, এটা তো আমার পোর্টফোলিও সেট, হ্যাঁ, বাট এখানেও টার্গেট আছে আস্তে আস্তে কন্টেন্ট উপরে যখন কন্টেন্ট হয়ে যায় তখন হয় কি যে মাথায় ঠিক থাকে না যে কোনটা আমি আপলোড করলাম বা কোনটার সাথে কোনটা যায়। এই এই জন্য আমরা একটা প্লাগইন ইউজ করি, আমি স্পেশালি যেটা ইউজ করি সেটা হচ্ছে এই যে আপনার লিঙ্ক উইসপার, ফ্রি একটা প্লাগইন পাই একদম ফ্রি। কিভাবে কাজ করে যদি একটু দেখে, কন্টেন্ট রাইটিং স্পেসিফিক টাইপ, এই যে আমার একটা টাইপস অফ কন্টেন্টের একটা পেজ আছে, ওই পেজটা আমি এখানে ইন্টারনাল লিঙ্কিং এর জন্য এই যে এই প্লাগইনটা আমাকে অটোমেটিক্যালি সাজেস্ট করতেছে। SEO friendly content writing guideline, content can effectively drive okay,
একটু পড়ে নিবেন, হ্যাঁ, যে ও যে আপনাকে সাজেস্ট করতেছে ঠিক কিনা। আপনি একটু রিফ্রেশ দেন। হ্যাঁ হ্যাঁ, আসছে, এখন আসছে। বুঝছে না? So, আমরা এই যে দেখেন কন্টেন্ট রাইটিং, এই এই যে আমার আরো একটা আর্টিকেল আছে, ডিফারেন্স বিটুইন কন্টেন্ট রাইটিং এন্ড, এই আর্টিকেলটা আমি এখানে ইন্টারনাল লিঙ্কিং করব, কন্টেন্ট রাইটিং এবং কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে ডিফারেন্সটা কি। তারপরে হচ্ছে হাউ কন্টেন্ট মার্কেটিং চেঞ্জিং দ্য গেম, কন্টেন্ট মার্কেটিং এর এটাও আমি করব। এটা হচ্ছে কি, এক পেজ থেকে অডিয়েন্সকে আরেক পেজে পাঠানো। এসইওর জন্য এটা খুবই খুবই চমৎকার ভাবে কাজ করে। এটাকে বলা হয় অন পেজ। ইন্টারনাল লিঙ্কিং ভালো হলে আপনার অন পেজটা ভালো হয়। প্লাস হচ্ছে কিওয়ার্ড ডিস্ট্রিবিউশন। ও একটা জিনিস তো দেখাই নেই, দাঁড়ান আমি একটু ইন্টারনাল লিঙ্কিং এর কাজটা শেষ করি। চেঞ্জিং দ্য গেম এটা করা হয়েছে, হোয়াটএভার, যা হয়েছে হয়েছে। এই যে দেখেন, আমি যদি একটু রিডিয়েবিলিটিতে যাই, এই যে এখানে প্যাসিভ ভয়েসের একটা ঘর আছে। এটা হচ্ছে কি, কনসিকিউটিভ সেন্টেন্সেস, মানে হচ্ছে আপনার সেম সেম সাবজেক্ট দিয়ে যদি আপনি পরপর তিনটা আই মিন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ করেন, সেম ওয়ার্ড দিয়ে যদি পরপর তিনটা সেন্টেন্স তৈরি করেন, তখন এই এররটা আসে। প্যারাগ্রাফ লেন্থ, ট্রানজিশন ওয়ার্ডস ওয়েল ডান, এটা হচ্ছে আপনার, এটা কোনটা, এই আপনার লেন্থ, আপনি যদি বড় বড় বেশি সেন্টেন্সের লেন্থ ইউজ করেন ওই ক্ষেত্রে এই ফ্ল্যাশ রিডিং আসে। তারপর হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আই মিন লং সেন্টেন্সেস গুলা, লং সেন্টেন্সেস গুলা লাইক এই যে এডিশনালি দে পজেস স্ট্রং রিসার্চ স্কিল অ্যান্ড নো হাউ টু ফাইন্ড নিউজ দ্যাট উইল বি writer to help ওকে। আমরা এইগুলাও কিন্তু দেখে আসছি, পড়ে আসছি, খেয়াল আছে। এভাবে আমরা একটা ওয়েবসাইটের অন পেজ এসইও করতে পারি। বলেন, কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। অন পেজটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে দেখা যায় অফ পেজ এসইও ছাড়াও আপনি যদি প্রপারলি অন পেজ এসইওটা করতে পারেন, ভালো ট্রাফিক আসে। ইনফ্যাক্ট আমি অফ পেজ এসইও খুবই কম করি, প্রয়োজন হলে দুই দুই চারটা গেস্ট পোস্টিং করি, এছাড়া অফ পেজ এসইওর তেমন কোনো কাজ নেই। সোশ্যাল বুক মার্কিং, হ্যাঁ সোশ্যাল বুক মার্কিংও কাজ করে, কখন ইন্ডেক্সিং এর জন্য, এক একটা ক্ষেত্রে কাজ করে, বাট র্যাঙ্কিং এর জন্য অফ পেজ এসইওর কোনো কাজ নাই, অযথা। হুম, এই যে দেখেন অ্যাডস দিয়ে রাখছে, যেহেতু ট্রাফিক আসতেছে পোর্টফোলিওতে, অ্যানালিটিক্স, তাও ইউএসএ থেকে ট্রাফিক আসে। লাস্ট 28 দিনে 78 জন
অর্গানিক সার্চ থেকে আসছে, বাংলাদেশ থেকেও আসে, ইউএসএ থেকে আসে, ফিলিপিন থেকে আসে। সো এই কারণে যেমন অ্যাড দিয়ে রাখছি, দেখি কি হয়। এইবার কারো যেহেতু কোনো কোশ্চেন নাই, ব্যাচ 2। ইয়েস, আমি যদি উম, আচ্ছা, রেকর্ডিং শেষে দেখাবো, হ্যাঁ, রেকর্ডিং শেষে দেখাবো, যেহেতু রেকর্ড হচ্ছে। বেসিক ব্যাকলিংক নাই, কোনো ব্যাকলিংক নাই, কোনো ব্যাকলিংক নেই। তারপরও ভালো ভালো ইউএসএ থেকে অডিয়েন্স আসে, ইনফ্যাক্ট সব অডিয়েন্স ইউএস এরই। দেখাবো আমি ক্লাস শেষে, ক্লাসটা শেষ করি, রেকর্ডিং শেষ করে অফ করে তারপর দেখা মনে হয়। আজকের হোমওয়ার্ক হচ্ছে এই হচ্ছে আপনাদের আর্টিকেলের টাইটেল। এটার জন্য কমপ্লিটলি একটা আর্টিকেল লিখবেন। কপিরাইটিং কাকে বলে, কেন প্রয়োজন, একটু খেয়াল মতো শুনবেন, হ্যাঁ। কেন প্রয়োজন, কোন কোন ক্ষেত্রে এই copywriting that এখানে কি কি যাবে? হোয়াট ইজ কপি রাইটিং, হোয়াই শুড ইউ লার্ন কপি রাইটিং, হাউ টু লার্ন কপি রাইটিং, তারপরে হচ্ছে কপি রাইটিং ইউজ করার ইন্ডাস্ট্রি গুলা, আর কি কপি রাইটিং নিয়ে যা যা আপনার মনে হয় যে না একটা আর্টিকেলের মধ্যে ইনক্লুড করা জরুরি, সবকিছু এখানে ইনক্লুড করবেন। প্লাস হচ্ছে একটা ইমেজ তৈরি করবেন, কপি রাইটিং এর উপর এই আর্টিকেলের জন্য একটা ইমেজ তৈরি করবেন, তৈরি করে আপনার হয় আপনার পোর্টফোলিওতে দিবেন অথবা ডক্সের মধ্যে আমাকে সাবমিট করবেন। ঠিক আছে? ভাই এখানে এই এফএকিউতে কি কি ইউজ করা যেতে পারে এই আর্টিকেলে? এফএকিউতে ইউজ করা যেতে পারে হচ্ছে, সাপোজ অ্যান্সার টু দ্য পাবলিকে যদি আমি চলে যাই, বা হচ্ছে আমি কপিরাইটিং এর মধ্যে অলসো আস্কড থেকেও করতে পারি।
এই আরেকটা টুল আছে, আরে নীল পটেল রে। ইউনাইটেড স্টেটস সার্চ, অলসো আর্টস থেকে নিতে পারি বা ডিরেক্ট এখান থেকেও দেখতে পারি। কপিরাইটিং, 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 কেউ আসুক। সেভেন্টি সিক্স কোশ্চেন্স যদি ডেটা দেই, ক্যান কপিরাইটিং দিয়ে ক্যারিয়ার when what, কত কোশ্চেন যে ভাই, শেষ করা যাবে? কপিরাইটিং ফর অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে। তারপরে হচ্ছে কিওয়ার্ড সার্ভার, কপিরাইটিং স্যাম্পলস। তো এইভাবে আপনি এফএকিউ নিতে পারেন। ওকে, এই যে কপিরাইটিং ভার্সেস কন্টেন্ট রাইটিং, এটা একটা সাব হেডিং হতে পারে, টাইপস অফ এটা কপিরাইটিং। আউটলাইনটা কিরকম হতে পারবে? আউটলাইনটা হতে পারে আপনার, সাপোজ একটা ইন্ট্রো হবে। ভাই ব্যাচ শেষে যদি এই কথা বলেন তাইলে কিন্তু মাইর না না, বুঝছেন। মানে আমি কিছু কিছু স্ট্রাকচারাল করতেছিলাম ভাইয়া, যে ধরেন এটা তো আমার হচ্ছে বেসিক যে কোনো একটা জিনিস জানার জন্য এটা আউটলাইনটা কিরকম হইতে পারে, তারপর এটার আমি আউটলাইনটা যদি যেমন কোনো হচ্ছে, টিপস লিখবো হ্যাঁ এটার হ্যাঁ, আউটলাইন এটা কি, কেমন হবে, হোয়াট গাইড ইজ, এটা যখন কি, দিব। হ্যাঁ এটা কি, এটা কত ধরনের, এটা কেন শিখবো, এটা শিখে আমি কি কিভাবে লাভবান হব, তারপর হচ্ছে শিখার কিছু ইজি ওয়ে, এগুলাই আই মিন এই বিষয়গুলাই ইনক্লুড হবে এখানে, বুঝছেন। এই তো, এই যে কমপ্লিট গাইড, সাথে একটা ইমেজ অবশ্যই তৈরি করবেন, মিনিমাম একটা। আচ্ছা, বডি ইমেজের ক্ষেত্রে কিন্তু সাইজটা এটা এটা না, হয় না। হ্যাঁ, বডি ইমেজের সাইজটা আমি স্কিপ করে গেছি। বডি ইমেজ সাইজ, বডি ইমেজের ক্ষেত্রে এক এক সময় এক একটা হয়ে থাকে। যেমন অনেক সময় দেখা যায় 900x450 হতে পারে, অথবা হতে পারে আপনার 900x600, অথবা হতে পারে আপনার 600x300, বা 450 হতে পারে। এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে বডি ইমেজের যে মেসেজটা আপনি প্রোভাইড করবেন, বা যে স্পেসে, ওই স্পেসের উপর। বুঝতে পারছেন, এটার কোনো নির্ধারিত সাইজ নাই, বাট অ্যাপ্রক্সিমেট এই সাইজে আমি ইউজ করে থাকি। ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন, কথা বলেন। না থাকলে আমি অফ করে দিতে, আমি আজকে শেষ করে দিতে পারি। ওকে ফাইন, তাহলে 14 নম্বর ক্লাস শেষ। ভাইয়া আমাদের ওই যে এর আগের হোমওয়ার্কটা দেখে কিছু বলেন না, ওটা এর কি আগের হোমওয়ার্ক রেকর্ডিং এর আমি পরে বলবেন? দেখছিলাম, না আমি দেখছিলাম, মোটামুটি ভাবে ঠিক আছে। ক্লাসের আগে দেখছিলাম আমি আজকের হোমওয়ার্কটা, ঠিক আছে, খারাপ না। বাট সবাই তো ভাই করে নাই, সবাই তো আপনার হোমওয়ার্ক সাবমিট করে নাই। এখন যারা যে কটা করে নাই, যেমন আমিও প্রথম দিক দিয়ে কয়েকটা করি নাই, এটাতে একটা করা যায় স্যার, সবাইকে একটা জরিমানা ধরা যায়, তারপর ওইটা দিয়ে আমরা একদিন চাটা খাইতে পারবো। আপনি আমার পাশাপাশি আছেন তো, ঠিক আছে।
আমি ভাবছিলাম মাঝখানে একবার যে নারায়ণগঞ্জে একটা গেট টুগেদার করি, পরে ভাবতেছি নারায়ণগঞ্জে তো কেউই নাই, ও করলো ঢাকার মধ্যে করতে হবে, আর ঝামেলা ভাই। করা যায় ভাই, এখন তো আমরা দেখি আর কি কয়েকটা কমিউনিটিতেই এমন তো রেগুলার করতেছে, যেমন এই যে শার্প কিতা আওয়াল ভাই রেগুলার করতেছে, হুম, তারপরে এএমজেড গ্রুপের মধ্যে এরা করতেছে, তারপরে যে আইটির কয়েকটা হচ্ছে, ওই যে আমাদের অ্যাপারেল আইটি গ্রুপের, মানে সবাই একটু করে মাঝে মাঝে গেট টুগেদার। তো হুম, ওই হুম, হিসাবে হুম। এরকম একটা করলে ভালো হয় মনে হয়, খারাপ হয় দেখি না। এই বছরটা যাক, সামনের বছর জানুয়ারির দিকে মানে এটাতে কি হবে, সবার মধ্যে সবার একটা একটা বন্ডিং। বন্ডিং ক্রিয়েট হয়, রাইট, 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 রাইট। এই আর্টিকেল গুলোতে আমার ক্লাসের কোনো রিফ্লেকশন নাই। মাহমুদুল কবির ভাইয়েরই আর্টিকেলটা না? করা যায় ভাই, যদি ভুল হয় তাহলে হালকা করে জরিমানা ধরে দেওয়া যায়। না রে ভাই, পরে জরিমানা তো পরের কথা, মার্কেটে পুরো বদনাম হয়েছে ও। না মানে এটা হলো একটা থাকবে, কারণ আমাদের হচ্ছে যে পর্যন্ত যে কোনো জিনিসে জরিমানা না ধরা হয় ওই পর্যন্ত এটা মনে থাকে না। তখন আস না ক্লাস অ্যাটেন্ডেন্সই কমে যাবে, তখন আর ক্লাসই এবো না। আছে তো ভাই আর 3টা ক্লাস, হুম। এখনো আরে তো আর কি অনেকেই নেই, জরিমানা। আমরা তো এখনো অল্প কয়েকজন আছি। জরিমানা আর কি, নিজের বুঝ নিজে না বুঝলে কি আর বোঝানো যায়? এই এখন কি আর সেই বয়স আছে? এটা প্রথম থেকেই করা যেত বোধহয়। মানে হচ্ছে যদি অ্যাসাইনমেন্ট টাইপ কিছু থাকতো, যে কয়েকটা অ্যাসাইনমেন্ট তারা সাবমিট করে নাই, সে হচ্ছে আর নেক্সট ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে না, এরকম হতো হয়তো ব্যাপারটা। এমনি ক্লাসে আমি আর স্টুডেন্ট পাই না, তখন তো আরো পাবো না। ইন্টারেস্টিং বাই দ্য টাইম, একটা কন্ডিশনের মধ্যে চলে আসতে হবে। কনস দুইটার বেশি দিয়ে না, হ্যাঁ, সর্বোচ্চ দুইটা কনস। তবে ভাই আমি ভাবছিলাম যে আমাদের এই কন্টেন্ট রাইটিং এর ইটার মধ্যে আমাদের মানে নারায়ণগঞ্জের কয়েকজন থাকবে বা পাবো। না, 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 নারায়ণগঞ্জের কেউই নেই আপনার আর আমার ছাড়া। রাইটিং অ্যাপে একটা পোস্ট দেন আজকে, দেখেন নারায়ণগঞ্জের কারে কারে পান। যদি 10 জনও পান, তাহলে একটা গেট এমএনএস, টুগেদার। হ্যাঁ, দেখেন আজকে একটা পোস্ট দিয়া দেখেন। আমরা ঠিক যদি আছে। 10 জনও পান, তাহলে নারায়ণগঞ্জে নেক্সট এই মান্থে বা নেক্সট মান্থে একটা কি কয়, শহীদ মিনার অ্যাটলিস্ট দেখা হইব। সেটাই। হুম, ঠিক আছে তাহলে, আজকের জন্য এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমাদের ইনশাল্লাহ নেক্সট রবিবার দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।